আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন, সবসময় দোয়া করি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের মাঝে আমি রেগুলার কোনো ভিডিও আপলোড দিতে পারি না। আমি আপনাদেরকে গত কয়েকটা ভিডিওতে বলেছি যে আমি এখন খুবই একা কাজ করতে হয়। আমার সাথে একজন লোক ছিল, সে ছুটিতে যাওয়ার কারণে তার কাজের দায়িত্বটাও আমার উপরে পড়ে। তো আমার নিজের কাজ তো আছেই, তো দুই দিকের কাজের প্রেসারে আসলে আমি এতটাই ক্লান্ত থাকি যে ভিডিও করার মতন মানসিকতা তখন থাকে না। পরিশ্রমটা খুব অনেক হয়। তারপরেও আপনাদের অনেকের অনেক মানুষের ভালোবাসা আছে, অনেকে আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। আপনাদেরকে সপ্তাহে অন্ততপক্ষে একটি ভিডিও দেওয়া উচিত ছিল বা উচিত। তো আমি এখন থেকে চেষ্টা করব আর কি ভাই, আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য সপ্তাহে অন্ততপক্ষে একটা ভিডিও। আর যখন আমার ওই লুকটা চলে আসবে, তখন আবার আমি একটু ফ্রি হয়ে যাব, তখন রেগুলার ভিডিও দিতে পারবো। যাই হোক, আজকে খুব শর্টলি আপনাদেরকে ভিডিওটা লম্বা না করে মধ্যপ্রাচ্য দেশ থেকে, বিশেষ করে কাতার থেকে যে পোল্যান্ড এম্বাসির আপডেট বা পোল্যান্ডের ভিসার ব্যাপারে রেশিও কিরকম, ভিসা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাই আজকের ভিডিওতে অনেকগুলো কথাই হবে। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, অনেকের উপকার হবে। আর আরেকটা কথা বলে রাখতে চাই, যারা আমার চ্যানেলের নতুন দর্শক এই মুহূর্তে আপনারা নতুন দেখছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, চলে আসলাম ইন্টারভিউর পরে। শুরুতেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, কাতার থেকে পোল্যান্ডের যে ভিসার রেশিও কেমন, যদি সেটা প্রশ্ন করেন তাহলে বলবো ভিসার রেশিও শুধু কাতার নয়, সব জায়গা থেকেই পোল্যান্ডের ভিসা রেশিও খুবই কম। শতকরা যদি হিসাব করেন, শতকরা মাত্র 15 থেকে 20%, তাও মনে হয় নাই। বাংলাদেশি পাসপোর্টের জন্য শতকরা আপনার 5% বলতে পারেন। আর রিসেন্টলি এখন যতটুকু আমি একটা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি বা কিছু মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি, পোল্যান্ড এখন স্কিল ওয়ার্কার ছাড়া ভিসা দিচ্ছে না। বাংলাদেশি পাসপোর্টে এমনি ভিসা দেয় না, রেশিওটা খুবই খারাপ। তার উপরে এখন নন নন স্কিল ওয়ার্কারদেরকে ভিসা দিচ্ছে না। মোটামুটি আপনার একটা স্কিল আছে, ভালো একটা প্রফেশন আছে, এবং ওয়ার্ক পারমিট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে যারা পোল্যান্ড এম্বাসি ফেস করতেছেন, তাদের মূল আরেকটা সমস্যা হয়ে যায় কি জানেন? আগে ওইটা কোনো ম্যাটার হয়েছিল না, ব্যাপার ছিল না। কিন্তু এখন আপনার ওয়ার্ক পারমিটের প্রফেশন, এবং আপনি কারেন্টলি যেখানে কাজ করতেছেন, বা দুবাইতে বলেন বা কাতারে বলেন, কুয়েতে বলেন, সৌদি আরবে বলেন, আপনার আইডিতে বা ইয়াতে আকামাতে যেই প্রফেশন আছে বা যে প্রফেশনে আপনি কাজ করতেছেন, ওই প্রফেশনের সাথে ওয়ার্ক পারমিটের প্রফেশন কাজ যদি সেম না হয়, সেটাও কিন্তু আপনি ভিসা না পাওয়ার আর একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। তো এটা আপনার স্কিল ওয়ার্কারদেরকে এখন ভিসা দিচ্ছে কিছু কিছু, আবার সবাইকে না। ভালো স্কিল ওয়ার্কারে যেমন আপনার নির্দিষ্ট কয়েকটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে আপনার কোম্পানি ভালো হলে ভিসা দিচ্ছে, তাও খুব কম। যেমন আপনার হেভি ড্রাইভার আছে, ওয়েল্ডিং আছে, কনস্ট্রাকশন লাইনের কিছু ক্যাটাগরি আছে, ভালো ভালো কিছু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তারপর আরো কিছু প্রফেশন আছে যেগুলো আসলে একটা ভালো দক্ষতা, এটা ভালো একটা স্কিল, এই ধরনের স্কিলে ভিসা হচ্ছে। তাও খুব কম পরিমাণে, স্বল্প পরিমাণে ভিসা দিচ্ছে। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যে পোল্যান্ডের জন্য জমা দিতে চায়, পোল্যান্ডে যেতে ইচ্ছুক, পোল্যান্ড যাওয়া একটা স্বপ্ন। তো আমি তাদেরকে প্রথম অবস্থায় বলবো, ভাই, যে আপনি এখন পোল্যান্ডের জন্য জমা দেওয়াটা হচ্ছে বোকামি। পোল্যান্ডের জন্য জমা না দিয়ে আপনি বরং অন্য দেশের জন্য জমা দিতে পারেন। যারা অলরেডি ফাইসা গেছে, পারমিট নিয়ে আসছে বা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষা করতেছে, তারাও তো এই সময়টা বেহুদা নষ্ট করতেছে। কারণ দেখেন, একটা সময় দীর্ঘ সময় অপেক্ষা করার পর অ্যাপয়েন্টমেন্ট পায়, পাওয়ার পরে যখন এমবাসিতে জমা দেয়, তখন তাদের ভিসা হচ্ছে না, রিফিউজ করে দিচ্ছে। তো এখানে দেখেন, ওয়ার্ক পারমিটের খরচ, তারপরে আনুষঙ্গিক ইন্স্যুরেন্স, আপনার এখানের খরচ, ভিসা ফি, এগুলো কিন্তু আপনার লোকসান হয়ে যাচ্ছে। আসলে যদি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা যদি এমন হইতো যে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে মাস তিনেকের মধ্যে আপনি এম্বাসি ফেস করতে পারতেছেন, তাহলে কিন্তু আপনি একটা রেজাল্ট পাচ্ছেন যে ভিসা এদিকে হয় না, আরেক দিকে আপনি ট্রাই করবেন। কিন্তু এই লটারি সিস্টেমটা করার কারণে কিন্তু আপনার জীবন থেকে
যে স্বপ্নটাই থেকে যায়, কিন্তু সেটা আপনার অনেক দিন একটা সময় যাওয়ার পরে তখন অ্যাপয়েন্টমেন্ট পাইলেন, পাওয়ার পরে গিয়ে আবার হতাশ, ভিসা হয় না। তো সেই ক্ষেত্রে এখন আপনার স্কিল ওয়ার্কার ছাড়া ভিসা হচ্ছে না। কিছু কিছু ভিসা হচ্ছে ভালো স্কিল হলে, ভালো মানে প্রফেশনটা মিল থাকলে। আপনি কাতারে আইডিতে ধরেন আপনার ড্রাইভার দেওয়া আছে, ট্যাক্সি ড্রাইভার, বা আপনি হেভি ড্রাইভার, আপনি পারমিটও আনছেন হেভি ড্রাইভারের, অথবা আপনি ওয়েল্ডিং এর কাজ করেন, ঠিক আছে, আপনার আইডিতে ওয়েল্ডিং দেওয়া আছে প্রফেশন, আপনার পারমিটটাও ওয়েল্ডিং এর, ঠিক আছে, আপনি আসলে একজন ওয়েল্ডিং এর ভালো একজন মিস্ত্রি, হ্যাঁ, তাহলে আপনার মানে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এরকম স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কারের ওয়ার্ক পারমিটে এখন ভিসা হয় না, ঠিক আছে, না মানে হয় না বলতেই চলে, ঠিক আছে। তারপরও যেহেতু এটা এম্বাসির উপরে নির্ভর করে, তাদের সম্পূর্ণ এখতিয়ার, তাদের উপরে ডিপেন্ড করে, আপনি আহ, মানে আপনিও ট্রাই করে দেখতে পারেন। তবে পরামর্শ যদি চান, ঠিক আছে, আমার কাছ থেকে, তাহলে আমি বলবো যে আপনি এখন পোল্যান্ডের জন্য জমা না দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে, সময় নষ্ট না করে রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য জমা দিতে পারেন, অথবা অন্য অন্য কোনো দেশের জন্য জমা দিতে পারেন। তবে বেসিক্যালি যদি রোমানিয়া বা ইয়ার জন্য, ক্রোয়েশিয়ার জন্য জমা দেন, তাহলে আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। কারণ এখনো পর্যন্ত মানে ভিসার রেশিও বাংলাদেশি পাসপোর্টের মধ্যে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া মানে ভালো অবস্থানে আছে, ঠিক আছে। আমি ভিডিও লম্বা করব না, মাঝখানে আরেকটা কথা বলবো যে রিসেন্টলি কয়েকজনে জমা করছিল, তারা কিন্তু ভিসা পায় নাই। একজন হিন্দু একটা লোক, তার ব্যাপারে কি বলবো, আমি তার নামটা নিতে চাই না। তো উনি অনেক কিরা কসম কাটছিল, ওনার সব ডকুমেন্ট রেডি করে দিছি আমি অনেক কষ্ট করে, ওনারে সিভি টিভির কভার লেটার মানে পুরা ওনার ফাইলিংটা রেডি করে দিছি, ফাইলটা রেডি করে দিছি আমি নিজে, গিয়ে গিয়ে ওনার সব ডকুমেন্ট তৈরি করে দিছি এবং ইন্স্যুরেন্স রেডি করে দিছি। উনি আমার যে হাদিয়াটা সেটা দেয় নাই, বলছিল পরে দিবে, কিন্তু পরে দেওয়ার কথা বললা ওয়াদা টোয়াদা করছে, বলছে আমি হিন্দুর ছেলে, আমি টাকা মারবো না, এসে এরকম করে পরে টাকাটা দেয় নাই। আমি তো মনে করেন মানবতার খাতিরে তাকে দিয়ে দিছি, যে সে আসলে টাকা নাই, ব্যাংক স্টেটমেন্টও পুরোপুরি উনি ব্যালেন্স দেখাইতে পারে নাই, পরবর্তীতে সে আমার টাকাটা দেয় নাই। যাই হোক, ওনাকে ভিসাটা দেয় নাই, ওনাকে শুধুমাত্র 8 নম্বরে রিজেক্ট মারছিল, ঠিক আছে, 8 নম্বর হচ্ছে অ্যাকোমোডেশনের কোনো হয়তো সমস্যা ছিল, রিজেক্ট মারছে, উনি আর আপিল করে নাই। তা আরেকজনে জমা দিছিল, উনিও ভিসা হয় নাই, ওনাকে মনে হয় সম্ভবত 10 নম্বর, 9 এবং 10 নম্বরে দিছিল, ঠিক আছে। তো ওনার কোম্পানি আবার খুবই অ্যাক্টিভ ছিল, তো ওনার কোম্পানি আরো অনেক ডকুমেন্ট পাঠাইছে, আপিল করছে, কিন্তু ওনার পাসপোর্টটা এখনো পায় নাই, পাইলে বুঝতে পারবো। তবে ভিসা হবে না, ঠিক আছে, এটা ইঙ্গিত দিয়ে দিছে যে ভিসা হবে না, শুধু শুধু আপিল করতেছে। তো যাই হোক, এখন পোল্যান্ডের জন্য যদি আপনারা মানে প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে এটা বাদ দেন ভাই, বাদ দিয়ে অন্য দেশের জন্য দেন। আর অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা তো আপনারা জানেনই ভাই, এটা বলার কিছু নাই। তো একজন দুবাই থেকে অ্যাপ্লাই করছিল ই কনসুলেটের মানে লটারি সিস্টেমে, উনি দেশে গেছে ছুটিতে, যাওয়ার পরে ওনাকে নাকি বিভিন্ন মানুষ আমাদের বাংলাদেশ থেকে বলতেছে যে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট নাকি, সে এখন ইন্ডিয়াতেও কিন্তু এখন ই কনসুলেটের লটারি সিস্টেম হয়ে গেছে, সে নাকি ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট 1 মাসের মধ্যে নিয়ে দিবে। আমি বললাম ভাই যে এটা আগে ছিল বিএফএস গ্লোবালে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট বেচা কিনা হইতো, এখন লটারি সিস্টেমের রেট বেচা কিনা হয় না ভাই, এটা সম্ভব না। তারপরও আপনাকে বলতেছে যে আপনি তাকে এরকম ভাবে কন্ডিশন দেন যে কত টাকা লাগবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন, আমি ইন্ডিয়াতে যাব, আমি যদি এম্বাসিতে গিয়া মানে বা বিএফএস এ গিয়া জমা দিতে পারি, ঠিক আছে, বা ফাইলটা জমা দিতে পারি, আমি ফোন করে বলে দিব, আপনাকে টাকা দিয়ে দিবে। আর যদি জমা দিতে না পারি, ফেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার কারণে যদি আমার সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি আমার ডাবল জরিমানা দিবেন। তো আমি এরকম ভাবে ওনারে পরামর্শ দিয়ে দিছি। তো যাই হোক, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা অনেকেই আছি যে একটু অল্প টাকায় যাওয়ার চেষ্টা করি, এটাই স্বাভাবিক, কারণ আমরা ধর মধ্যবিত্ত পরিবারের বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, টাকা থাকলে কি আর আমরা মানে বিদেশে এসে এত কষ্ট করতাম। তো কম টাকায় যাওয়ার চেষ্টা করি, কিন্তু এই কম টাকায় আবার অনেকে আছে একটু অতিরিক্ত কম টাকায় যাওয়ার চেষ্টা করে, নিজে নিজে একটু চেষ্টা করতে চায়, ঠিক আছে, যে নিজে নিজে আমি ফ্রিতে নিয়ে চলে যেতে পারি বা অল্প টাকায় চলে যেতে পারি। কিছু কিছু গুগলে ওয়েবসাইটে জব পোর্টাল আছে, ওইগুলাতে আপনার ওই পোল্যান্ডের বা বিভিন্ন ইউরোপ দেশের লোকাল এজেন্সি গুলো তারা ওয়েবসাইট খুলে রাখে, জব পোর্টাল ওয়েবসাইট খুলে রাখে। তখন ওখানে অ্যাপ্লাই করলে তখন তারা আপনাকে ইমেল করে, ইমেল করা যে আপনার এরকম জবের জন্য আমরা সিলেক্ট করছি, এই করছি, আপনার অফার লেটার পাঠাইছি, তারাই একটা নিজেরা বানায় অফার লেটার পাঠায়। পাঠানোর পরে তারা একটা
তাদের একটা হাফ ফিস বা সার্ভিস চার্জ মানে সেটা দাবি করে যে 3 ধাপে 3 স্টেপে আমাদেরকে পেমেন্ট দিতে হবে, 1500 ইউরো বা 1000 ইউরো বা 2000 ইউরো এরকম। ঠিক আছে, তো এরকমই একটা ফাঁদে পড়ছে। এই যে কাতারের সানায়া থেকে 2জন লোক আসছে ইন্ডিয়ান, তাদের ওয়ার্ক পারমিট আসছে, রিসিভ করছে ওয়ার্ক পারমিট, আমার কাছে নিয়ে আসছে যে আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেন। ওয়ার্ক পারমিট গুলো দেখার পরেই প্রথম আমার একটু ডাউট হয়েছিল। তারা টোটালি 2জনে মিলে 10,000 রিয়াল পেমেন্ট করছে। তখন আমি তাদের ওয়ার্ক পারমিট গুলো পরপর 4বার অ্যাপ্লাই করি, মানে প্রথমে অ্যাপ্লাই করি রিজেক্ট আসছে, আবার অ্যাপ্লাই করি রিজেক্ট আসছে, আবার অ্যাপ্লাই করছি রিজেক্ট আসছে, 4বারের মাথায় অ্যাপ্লাই করছি তাও রিজেক্ট আসছে। তখন আমি শিওর হইলাম যে তাদের পারমিট গুলো ফেক হয়েছে, 100% ফেক। কারণ আমি 4বার প্রথম করছি, ভাবছি যে পাসপোর্ট নাম্বার গলত কিনা, আবার শিওর হয়েছি যে ভাই আপনি কোন পাসপোর্টে অ্যাপ্লাই করছিলেন, আপনি কি পাসপোর্ট রিনিউ করছেন কিনা। এরপরে ওয়ার্ক পারমিটের বাকি যে তথ্যগুলো দেওয়া লাগে সেগুলো আবার পুনরায় ভালোভাবে চেক করে 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 করছি, কিন্তু তাদের পারমিট গুলো ফেক। জানাইলাম, জানানোর পরে বললাম যে আপনারা টাকা কত দিচ্ছেন, এই এত টাকা দিছি, টাকা নিতে পারবো না, এন ধরা খাইয়া লিছি। তো এরকম ভাবে আপনারা নিজেরা মানে বেশি পণ্ডিতি করতে গিয়া কিন্তু এভাবে ধরাটা খায়েন না, আপনাদের কাছে অনুরোধ। আর বিশেষ করে এখন আমি আপনাদেরকে পরামর্শ দিব, পোল্যান্ডের জন্য জমা না দেওয়াটাই এখন সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে। কারণ পোল্যান্ডের জন্য জমা দিলে ভিসা তো এখন হবেই না, বরং আপনার টাকাও নষ্ট হবে, আপনার লাইফ থেকে 1-1.5 বছর সময় নষ্ট হয়ে যাবে, আপনি ইউরোপে যাইতেই পারবেন না, যেমন আমার দশা হয়েছে। যাই হোক, এখন আমি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করছিলাম, মাঝখানে ক্রোয়েশিয়ার জন্য করছিলাম, অন্য একটা কাজে মানে অন্য একটা ইয়ার কারণে, ওদের ভুলের কারণে পারমিটটা উঠাইতে পারে নাই। ঠিক আছে, এখন রোমানিয়ার জন্য দিছি, ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহর রহমতে সপ্তাহখানেকের মধ্যে পারমিটটা চলে আসার কথা। ঠিক আছে, যাই হোক, রোমানিয়ার সম্পর্কেও আমি আরেকটা ভিডিও দিব 2-3 দিন পরে। রোমানিয়ার ব্যাপারে ওয়ার্ক পারমিটের কত সময় লাগে এবং পারমিট আসার পরে আপনার কাতার থেকে কি কি ডকুমেন্টস দিতে হবে, কিভাবে ফাইলটা রেডি করতে হবে, এবং আপনার অ্যাপয়েন্টমেন্টের শিডিউল গুলো কতদিন পরে পাচ্ছে। ঠিক আছে, এবং এম্বাসিতে কিরকম আপনার প্রশ্ন করে, এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও আমি দিব 2-4 দিন পরে। সেই ভিডিওটাও দেখার মানে অনুরোধ রইল। এখন বেশি মানে অনেকেই কাতার থেকে রোমানিয়া গেছে, অনেক খুব শর্ট টাইমের মধ্যে ভিসা পাইছে, সাকসেস হয়েছে। এখন যদি বর্তমানে ভিসা রেশিওর কথা বলেন ভালো, তাহলে প্রথম অবস্থায় রোমানিয়া, দ্বিতীয় অবস্থায় ক্রোয়েশিয়া আছে। আর পোল্যান্ডের ভিসা রেশিও একদম শতকরা 5% বলেন। ঠিক আছে, এটাই বলবো। ঠিক আছে, তো ভিডিওটা আর লম্বা করবো না। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আপনার মধ্যপ্রাচ্য দেশের সৌদি, কাতার, কুয়েত এবং দুবাই, এই 4 দেশের মধ্যে আহ, মানে কাতার থেকে কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতেছে, কিন্তু দুবাই আর কুয়েতও অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন বন্ধ আছে, খুব কম মানুষই পাচ্ছে। সৌদি আরব থেকেও অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতেছে না, খুবই কমে আসতেছে। এটা মনে হয় তারা কোনোভাবে একটা মানে ক্যালকুলেশন করে, কিছুদিন এই দেশ থেকে দেয়, কিছুদিন ওই দেশ থেকে দেয়, একটু বেশি এরকম ভাবে মিলিয়ে জিলাই দেয়। তবে দুবাই থেকে মানে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা খুবই বাজে অবস্থা। দুবাই থেকে আমার 2জন ক্লায়েন্টের মধ্যে একজনের 19 মাস হয়েছে, এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট আসে নাই। তো যাই হোক ভাই, সবার উদ্দেশ্যে বলবো আপনারা পোল্যান্ডের জন্য আহ, এখন অ্যাপ্লাই করিয়েন না। আরেকটা যে কথাটা আমি আসলে ভুলে গেছিলাম, বেসিক্যালি দুবাই থেকে, দুবাইয়ের এজেন্সিগুলো, আপনারা যারা টিকটক ইউজ করেন দেখবেন এমন ভাবে লাইভ করে, তাদেরকে মনে হয় কোনোভাবে প্রশিক্ষণ দিয়ে আনছে যে পোল্যান্ডের জন্য তোরা মানুষদেরকে মানে বুকা বানায়া ফাইল নিবি। ঠিক আছে, মানে তাদের কথা শুনলে মনে হচ্ছে আপনাকে পাঠাই দিবে 1 সপ্তাহের মধ্যে, মানে তাদের কাছে ফাইল দিবে না, টাকা দিবেন, তারা ভিসা নিজেরাই লাগাই দিয়ে দিবে ভিসা। ঠিক আছে, এরকম ভাবে আমি অনেক জায়গার মধ্যে অনেক লাইভে গিয়ে কমেন্ট করি, তাদেরকে সত্যটা আমি তুলে ধরার চেষ্টা করি, তখন আমাকে ব্লক মেরে দেয়। কারণ আমার কমেন্টে আরেকজন মানে তাদের ভিউয়ার্স দেখলে তাদের ধান্দাটা হইব না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, যারা দুবাইতে আছেন, আমার ভিডিও দেখেন, প্লিজ আপনারা এই ধরনের এজেন্সির লাইভ দেখে, এবং সুন্দর সুন্দর ওই যে মেয়েরা বৈশা বৈশা লাইভ করে, এগুলো তাদেরকে দেখা একদম গইলা যায়েন না, গইলা গিয়া তাদের কাছে গিয়া মানে ধরাটা দিয়েন না। কারণ দুবাই থেকে পোল্যান্ডের ভিসা হয় না, অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না। ভিসা হইব কই থেকে? অ্যাপয়েন্টমেন্ট দিলেন আপনি ভিসা ভিসা পাবেন, অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না। অতএব পোল্যান্ডের জন্য জমা দিয়ে সেটা আপনি ধরা খায়েন না। দুবাই থেকে রোমানিয়ার ভিসা ভালো হচ্ছে, আপনারা রোমানিয়ার ভালো লিঙ্ক পাইলে রোমানিয়ার জন্য জমা দেন, আপনারা খুব দ্রুত চলে যেতে পারবেন। ঠিক আছে, এবং মালয়েশিয়া থেকে রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট খুবই শর্ট টাইমে পাওয়া যেতেছে। মালয়েশিয়া থেকে রোমানিয়ার ভিসার রেশিও ভালো। এই বিষয়গুলো নিয়ে আমি রোমানিয়ার টোটাল বিষয়টা নিয়ে আমি আগামী ভিডিওতে, নেক্সট ভিডিওতে কথা বলবো।
তো এই জন্য আমি ভিডিওটা লম্বা করতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা লাস্ট কথা বলে দেই, যারা আসলে মানে জমা দিয়ে ফেলছেন পোল্যান্ডের জন্য, ওয়ার্ক পারমিটের অপেক্ষা করতেছেন, এজেন্সি ছাড়া মানে ব্যক্তি মাধ্যমে লোক মারফতে আপনারা জমা দিচ্ছেন, পারমিট পাওয়ার পরে পরবর্তী যে প্রসেসিং এর কাজগুলো আছে, অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লিকেশন, তারপরে আপনার ডকুমেন্ট গুলো রেডি করা, ব্যাংক স্টেটমেন্ট রেডি করা, মানে যাবতীয় মানে ডকুমেন্টেশনের কাজগুলো আপনারা যদি করতে না পারেন, তাহলে আমাকে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। অনেকে আমার নাম্বার চায়, ঠিক আছে, মেসেজ করে বা কমেন্ট করে। নাম্বারটা আমার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের নাম্বারটা কি যেন কয়, আপনার যে ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আপনারা ওখান থেকে নাম্বারটা সংগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তী যে প্রসেসিং গুলো আছে সেগুলো সুন্দরভাবে করে দিব ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিওতে আবার কথা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।